বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে বাসার সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। একাদশ শ্রেণীর ক্লাসগুলোতে আমি সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি সম্পর্কে, তারপরে সমাজবিজ্ঞানের যে বিভিন্ন বইগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বলেছিলাম। তোমরা ইতিমধ্যে আমার মনে হয় তোমরা সেই বইগুলো কিনে ফেলেছো। তো যাই হোক, আমরা সমাজবিজ্ঞান সম্পর্কে ধারণা পেয়েছি, সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে ধারণা পেয়েছি। আজকে আমরা সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করব। তো সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি এই দুইটার মধ্যে পার্থক্য কী? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রকৃতি বলতে সমাজবিজ্ঞান কেমন, আর পরিধি বলতে সমাজবিজ্ঞান কিভাবে আলোচনা করে, অর্থাৎ কী কী নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে পরিধি। আমি আরেকটু ভালো করে বলি। প্রকৃতি বলতে যেমন আমরা যদি কোনো মানুষকে দেখি বা আমরা যদি কারোর সাথে মেলামেশা করি, তখন কিন্তু আমরা বলতে পারি যে এই ব্যক্তিটি ভালো বা এই ছেলেটি ভালো বা এই মেয়েটি ভালো নয়। এই যে আমরা তার সম্বন্ধে একটি মূল্যায়ন করতে পারছি, এটাই কিন্তু প্রকৃতি। অর্থাৎ সে কীরকম, তার স্বভাব কীরকম, তার বৈশিষ্ট্য কীরকম, তার স্বরূপ কীরকম, এটাই হচ্ছে প্রকৃতি। আর পরিধি হচ্ছে সেই ব্যক্তি বা সেই পরিবেশ বা সেই সমাজ, সেগুলো কী কী নিয়ে আলোচনা করছে, তাই হচ্ছে পরিধি। তো আজকে আমি সেই সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কেই তোমাদেরকে আলোচনা করব। সমাজবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক পাঠ। এটা আমরা কিভাবে জানতে পারলাম? কারণ আমরা ইতিমধ্যে সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি। তা থেকেই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে সমাজবিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক পাঠ। সমাজবিজ্ঞান সমাজের অভ্যন্তরস্থ যাবতীয় বিষয়, মানুষের পারস্পরিক সম্পর্ক, এই দিকগুলো কিন্তু বিজ্ঞান ভিত্তিকভাবে আলোচনা করে বলেই সমাজবিজ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক পাঠ বলা হয়। সমাজবিজ্ঞান হচ্ছে একটি প্রায়োগিক বিজ্ঞান। এটি সামাজিক বিজ্ঞানের অংশ হিসেবে সমাজের বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, প্রথা, প্রতিষ্ঠান ইত্যাদি সম্পর্কে যেমন পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে, ঠিক তেমনি যোগসূত্র নির্ণয়ের কিন্তু চেষ্টা করে থাকে। এই জন্য নিউজিল্যান্ডের নৃবিজ্ঞানী রেমন্ড ফার্ট তিনি বলেন যে সর্বতোভাবে বিচ্ছিন্ন না হলে সমাজের সীমারেখা নির্ধারণ করা সম্ভব নয়। আমরা জানি যে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। তো এই পরিবেশ এবং পরিস্থিতির সম্মুখীন হওয়ার ফলে দেখা যায় যে মানুষের পারস্পরিক যে মিথস্ক্রিয়াগত আচরণ, সেটা যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি সমাজবিজ্ঞানের পরিধিও কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই সমাজবিজ্ঞানের পরিধি কোথায় শুরু আর কোথায় শেষ তা বলা কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, তারপরে আমরা দেখব যে সমাজবিজ্ঞান আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে, সমাজের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, সেই শাখা প্রশাখাগুলো আমরা একটু আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আমি অনেকগুলো পয়েন্ট বোর্ডে লিখেছি, সেই পয়েন্টগুলো তোমাদের বইতেও আছে, তোমরা সেগুলো দেখবে এবং আমি যে তোমাদেরকে যেভাবে বলবো সেভাবে তোমরা সেগুলো পড়ার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমাদের সেগুলো আয়ত্তে চলে আসবে। তো যাই হোক, আমরা একটু সমাজবিজ্ঞানের পরিধির মধ্যে যেগুলো পয়েন্ট আছে সেগুলো বলছি। যেমন 1 নম্বর হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ। সমাজতাত্ত্বিক মতবাদটা কি? সমাজতাত্ত্বিক মতবাদে বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ তাদের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দ্বারা আলোচনা করেছেন। সমাজবিজ্ঞান এক্ষেত্রে সমাজের পথ, প্রত্যয়, নীতি, সাধারণীকরণ সম্পর্কে সমাজবিজ্ঞানীগণ যে সকল মতবাদ দিয়েছেন, যে সকল তত্ত্ব প্রদান করেছেন, মূলত সেই দিকগুলোই এই সমাজতাত্ত্বিক মতবাদে আলোচনা করা হয়। সমাজবিজ্ঞান যে সমাজবিজ্ঞানীগণ রয়েছেন, যেমন অগাস্ট কোত, ইবনে খালদুন, এমিল ডুরখেইম, হারবার্ট স্পেন্সার, তারপরে কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, আরও অনেক সমাজবিজ্ঞানী রয়েছেন। তারা কিন্তু সমাজের
শুরু কোথায়, সমাজ কী নিয়ে আলোচনা করে, সমাজের যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের পেছনে কোন শক্তিশালী কিছু কাজ করছে সেই দিকগুলো কিন্তু তারা আলোচনা করে থাকেন কিভাবে, তাদের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে। এই জন্য একে বলা যাচ্ছে যে সমাজতাত্ত্বিক মতবাদ। দ্বিতীয়ত হচ্ছে বিবাহ এবং পরিবারের সমাজবিজ্ঞান। পরিবার হচ্ছে সমাজের একটি ক্ষুদ্রতম সংগঠন, একটি অনানুষ্ঠানিক সংগঠন, এবং যেখানে শিশু জন্মগ্রহণ করে তার যাবতীয় কার্যাবলী সেখানে পরিচালিত করে, তাই হচ্ছে কিন্তু পরিবার। অর্থাৎ পরিবারেই কিন্তু সমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। তো সমাজবিজ্ঞান কিন্তু সেই পরিবারের উদ্ভব, বিকাশ, তারপরে ধরন, গঠন বা পরিবর্তনশীল যে পরিবারের যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে। পাশাপাশি পরিবার গঠনের আরেকটি অন্যতম পূর্বশর্ত রয়েছে। সেই পূর্বশর্তটি কি? সেই পূর্বশর্ত হচ্ছে, কারণ পরিবার কিন্তু সেই শর্তটি ছাড়া কখনোই পরিবার গঠিত হতে পারে না। সভ্য সমাজে সেই শর্তটি অবশ্যই পূরণ করতে হবে। এখন কথা হচ্ছে সেই শর্তটি কি? সেই শর্তটি হচ্ছে বিবাহ। বিবাহ ছাড়া কখনোই কিন্তু পরিবার গঠন হতে পারে না। তাই সমাজবিজ্ঞান সেই বিবাহের ধরন, বিবাহের বৈশিষ্ট্য, বিভিন্ন সমাজের বিবাহের রীতিনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। ঐতিহাসিক সমাজবিজ্ঞান। আমরা কিন্তু সমাজবিজ্ঞানের প্রকৃতিতে বলেছিলাম যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। পূর্ণাঙ্গ পাঠ বলতে সমাজে যে সকল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো, সকল বিষয় বলতে যেমন অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে। সেহেতু আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ। তো সেক্ষেত্রে ঐতিহাসিক সমাজবিজ্ঞানটা কি? সেখানে দেখা যাচ্ছে সমাজবিজ্ঞান কিন্তু ইতিহাস নিয়েও আলোচনা করে, কারণ ইতিহাস যদি না জানা যায় তাহলে বর্তমান সম্পর্কে কিন্তু দিক নির্দেশনা দেওয়া যাবে না, আর ভবিষ্যৎ সম্পর্কেও কিন্তু কোনো পরিকল্পনা করা যাবে না। সেহেতু সমাজবিজ্ঞান অতীত দিকটি সম্পর্কেও কিন্তু আলোচনা করে থাকে। সেই হিসেবে প্রাচীন সমাজের উদ্ভব, বিকাশ এবং বিভিন্ন সমাজের সাথে বিভিন্ন সমাজের যে পারস্পরিক সম্পর্ক, সকল দিক নিয়ে কিন্তু এই ঐতিহাসিক সমাজবিজ্ঞানের আলোচনা করা হয়। সামাজিক জনবিজ্ঞান। সামাজিক জনবিজ্ঞানটা কি? আমরা জানি যে একটি দেশের, একটি রাষ্ট্রের, একটি সমাজের জন্য জনগণ কিন্তু মূল কাঠামো, অর্থাৎ একটি সমাজের মূল কাঠামোই হচ্ছে জনগণ। আমরা সকলেই জানি যে রাষ্ট্র গঠনের 4টি উপাদান আছে। সেই উপাদানগুলো হচ্ছে জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং সরকার। 4টা উপাদানই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে প্রাথমিক এবং মুখ্য উপাদান যেটা, সেটাই হচ্ছে জনগণ। তাহলে জনগণ ছাড়া কিন্তু কখনোই সমাজ গঠিত হবে না, রাষ্ট্র তো গঠন হবে না, সমাজও গঠিত হবে না, কারণ জনগণের দ্বারাই কিন্তু সমাজ গঠিত হয়। তো যাই হোক, সেই জনগণের সম্পর্কে আলোচনা করেছে কিন্তু এই সমাজবিজ্ঞান। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, আদমশুমারি, তারপরে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা, এর প্রভাব কি পড়ে, এর প্রতিকার কিভাবে করতে হবে, এই দিকগুলো সম্পর্কে কিন্তু এই সামাজিক জনবিজ্ঞানে আলোচনা করা হয়েছে। এরপরে যাচ্ছি আমরা গ্রামীণ সমাজবিজ্ঞান। গ্রামীণ সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানকে কিন্তু গ্রামও আলোচনা করে থাকে। সমাজবিজ্ঞান গ্রাম নিয়ে আলোচনা করা হয় এই কারণে বলা হচ্ছে যে গ্রাম থেকেই কিন্তু সভ্যতার উদ্ভব ঘটেছে। আমরা যদি বলি যে সিন্ধু সভ্যতা কিন্তু অনেক প্রাচীনতম একটি সভ্যতা, কিন্তু সেই সভ্যতার বিকাশ কিন্তু ঘটেছিল কিভাবে? সেখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল, কৃষির উন্নয়ন ঘটেছিল, তারপরে নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। কারণ সেই সময়ে কিন্তু দেখা গেছে যে মানুষ দোতলা বাড়িতেও কিন্তু তাদের বসবাস ছিল, তাদের বাসার ভিতরে বিশাল আকারে সুইমিং পুল পর্যন্ত ছিল, রাস্তাগুলোতে বাতিঘর পর্যন্ত ছিল। তাহলে সেই সিন্ধু সভ্যতার কিভাবে বিকাশ ঘটলো? কারণ এই সিন্ধু সভ্যতাকে কিন্তু নদীমাতৃক সভ্যতা বলা হয়, নদীকে কেন্দ্র করেই কিন্তু এই সভ্যতার বিকাশ ঘটেছিল। তো সেহেতু গ্রামীণ সমাজবিজ্ঞান কিন্তু সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সেখানে গ্রামের উদ্ভব, গ্রামের নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, গ্রামীণ সমাজে যে শ্রেণী বৈষম্য রয়েছে ইত্যাদি দিকগুলো নিয়ে এই গ্রামীণ সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে।
নগর সমাজ বিজ্ঞান। নগর সমাজ বিজ্ঞানটা হচ্ছে আমরা আজকে যে সভ্য সমাজে পদার্পণ করেছি সেই সভ্য সমাজটা কি এভাবেই চলে এসেছে? না, এই সভ্য সমাজটা কিন্তু আমরাই তৈরি করেছি। এক সময় বর্বর দশা ছিল, বন্য দশা ছিল, তারপরে কিন্তু আজকের এই সভ্য সমাজ। তো এই যে সভ্য সমাজ, এই যে নগর সমাজের উদ্ভব ঘটলো, সেই নগর সমাজ কিভাবে উদ্ভব ঘটলো, এই নগর সমাজটা কিভাবে পরিবর্তিত হলো, কিভাবে এর বিকাশ ঘটলো, এর জীবনযাত্রা কীরকম, এর ক্ষমতা কাঠামো কীরকম, সব দিকগুলো নিয়ে কিন্তু এই নগর সমাজ বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপরে যাচ্ছি আমরা ধর্মের সমাজ বিজ্ঞান। ধর্ম কি? ধর্মের সাথে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, কারণ ধর্ম কিন্তু মানুষকে প্রভাব বিস্তার করে, ধর্ম কিন্তু সমাজকে প্রভাব বিস্তার করে। কারণ ধর্মীয় নৈতিকতা যদি আমরা অনুসরণ না করি, ধর্মীয় নীতিমালা যদি আমরা অনুসরণ না করি, তাহলে দেখা যাবে এক সময় মানুষ তো ধ্বংস হবে, সেই মানুষের সাথে সাথে কিন্তু সেই সমাজও কিন্তু ধ্বংসে পরিণত হবে। মানুষ আজকে সুশৃঙ্খল পরিবেশে বাস করছে কি কারণে? এই ধর্মের কারণে। কারণ ধর্মে কিন্তু আমাদের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা ইত্যাদি দিকগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। ধর্ম কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। সেহেতু এই ধর্মের কিভাবে উদ্ভব ঘটলো, কিভাবে বিকাশ ঘটলো, বিভিন্ন সমাজে ধর্মের প্রভাব কি, বিভিন্ন ধর্মের মানুষের আচার আচরণ কীরকম, তাদের আচার অনুষ্ঠান কীরকম, সকল দিকগুলো কিন্তু আলোচনা করে। কারণ আচার অনুষ্ঠান বলছি এই কারণে, যেমন আমরা মুসলমান, আমাদের যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে, যেমন রোজা, ঈদ, শবে বরাত, তারপরে কোরবানির ঈদ, আবার হিন্দু সম্প্রদায় তাদের দুর্গাপূজা, কালী পূজা, খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন, এই যে উৎসবগুলো তারা পালন করে থাকে, তাদের উৎসব কিন্তু বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় অনুসারে কিন্তু ভিন্ন ভিন্ন। তো এই দিকগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হয় এই ধর্মের সমাজবিজ্ঞানে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ সমাজতাত্ত্বিক মতবাদ, ঐতিহাসিক সমাজবিজ্ঞান, তারপরে বিবাহ পরিবারের সমাজবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান, ধর্মের সমাজবিজ্ঞান, এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আরও কিছু শাখাগুলো আলোচনা করব। সেই শাখাগুলো কিন্তু আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শাখা। সেগুলো আমরা একটু আলোচনা করব। দেখো, এরপরে হচ্ছে শিক্ষার সমাজবিজ্ঞান। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। শিক্ষার কারণেই কিন্তু মানুষ উচ্চতর আসনে অধিষ্ঠিত হতে পারে। শিক্ষা কারণেই কিন্তু মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে, মানুষ সচেতন হতে পারে, মানুষ কিন্তু বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে আলোচনা করতে পারে এবং তার প্রতিকারগুলো কিন্তু তারা নিজেরাই বের করতে পারে। এখন এটা কী জন্য হলো? এটা কিন্তু শুধুমাত্র এই শিক্ষার কারণেই হলো। তো সেই শিক্ষার এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এই বিষয়টা নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। শিক্ষার পাঠ্যসূচি, শিক্ষার দানের উদ্দেশ্য, শিক্ষার পাঠ্যসূচি বহির্ভূত বিভিন্ন বিষয়ের কর্মকাণ্ড, প্রশাসনিক দিক, তারপরে বিভিন্ন সামাজিক শিক্ষার সাথে সম্পৃক্ত যে বিভিন্ন সামাজিক শ্রেণী রয়েছে তাদের সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু এই শিক্ষার সমাজবিজ্ঞানে আলোচনা করে থাকে। শিক্ষার কারণেই কিন্তু মানুষ অন্ধকার কুসংস্কারচ্ছন্ন দিকগুলো থেকে বেরিয়ে আসতে পারে, আলোর পথে তারা পরিচালিত হতে পারে এই শিক্ষার কারণেই। তাহলে শিক্ষাটা কিন্তু আমরা দেখছি যে একটি গুরুত্বপূর্ণ দিক, যে দিকটি সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। রাজনৈতিক সমাজবিজ্ঞান। এখন আমরা বলতে পারি যে রাজনৈতিক এই বিষয়টাও কি সমাজবিজ্ঞান আলোচনা করে? হ্যাঁ, এই বিষয়টাও কিন্তু আলোচনা করে। আমরা জানি যে রাষ্ট্র এবং নাগরিক এই দিকটা আলোচনা করে মূলত পৌরনীতি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কিন্তু সমাজবিজ্ঞানও এই দিকটা নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে, স্বৈরতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু এই রাজনৈতিক সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আইনের সমাজবিজ্ঞান। আইন কি? আইন হচ্ছে সমাজের প্রচলিত প্রথা, আইন হচ্ছে সমাজের প্রচলিত নিয়মকানুন। সেই আইন যদি একটি দেশে বা একটি রাষ্ট্রে বা একটি সমাজে যদি সেই আইন না থাকে, তাহলে সেই সমাজটা কি চলতে পারবে? আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটি জিনিস পড়েছিলাম, সেটি হচ্ছে যে
সামাজিক জনবিজ্ঞান, সেখানে বলেছিলাম যে রাষ্ট্রের 4টি উপাদান রয়েছে। সেই 4টি উপাদানের মধ্যে জনসংখ্যা হচ্ছে মুখ্য উপাদান, ঠিক আছে, কিন্তু এই 4টি উপাদানের মধ্যে আরেকটি যদি বিষয়, 4টি উপাদানই অপরিহার্য, এই 4টি উপাদানই একটি যদি না থাকে তাহলে কিন্তু রাষ্ট্র গঠিত হবে না। কিন্তু তারপরেও আরেকটি বিষয় রয়েছে, যে বিষয়টি না থাকলে কোনো মানুষই একটি মানুষে পরিণত হতে পারবে না। সেই বিষয়টি হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব অর্থাৎ রাষ্ট্রের আইন, কানুন, নিয়ম, শৃঙ্খলা। তো এই নিয়ম শৃঙ্খলা যে রয়েছে, সেই নিয়ম শৃঙ্খলা যদি না থাকে তাহলে কি রাষ্ট্র কি পরিচালিত হতে পারবে? রাষ্ট্র কি সঠিক পথে পরিচালিত হতে পারবে? সমাজ কি সুশৃঙ্খল পরিবেশে পরিণত হতে পারবে? আমার মনে হয় পারবে না। তো সেই আইন কিন্তু আমাদের তৈরি হয়েছে, সেই আইন কিন্তু আমরা মেনে চলি, যার ফলে আমরা সমাজে সুন্দরভাবে গঠন হতে, সুন্দরভাবে পরিচালিত হতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি সেই আইনের মাধ্যমে। আজকে আমরা দেখি যে পত্রিকা খুললেই বিভিন্ন সমস্যা জর্জরিত মানুষ। তো সেই সমস্যাগুলো উত্তরণের জন্য কিন্তু আইন রয়েছে। যেমন আমরা একটি সমস্যা দেখছি যে প্রতিনিয়ত সেটি খবরের কাগজে বা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে, এবং সেই সমস্যাটি দেওয়া হয়েছে যে নারী নির্যাতন, সেই সমস্যাটির প্রতিকার করার জন্য কিন্তু রাষ্ট্র একটি আইন তৈরি করেছে, হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন, না হয় জরিমানা ইত্যাদি বিষয়গুলো রয়েছে। তো এই আইনগুলো যদি প্রয়োগ করা না হয় তাহলে কি হবে? মানুষ কিন্তু প্রতিনিয়ত সেই বিষয়গুলো করেই যাবে, অর্থাৎ সমাজ কিন্তু আর সুশৃঙ্খল পথে পরিচালিত হবে না। সমাজ কিন্তু তার নিজস্ব গতিতে সুশৃঙ্খল না যেয়ে সে কিন্তু একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির অবস্থান করবে, অর্থাৎ মূল্যবোধের অবক্ষয়ের সৃষ্টি হবে। তো সেই মূল্যবোধের অবক্ষয় যাতে সৃষ্টি না হতে পারে, এই জন্যই কিন্তু সমাজে আইন প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই আইনের উদ্ভব, আইনের কার্যকারিতা, সমাজে আইনের প্রভাব ইত্যাদি দিকগুলো সম্পর্কে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। এরপরে হচ্ছে আমাদের সামাজিক মনোবিজ্ঞান। আমরা জানি মনোবিজ্ঞান কিন্তু মানুষের মনের দিকটি নিয়ে আলোচনা করে, মানসিক বিকাশ সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ মানুষ কিন্তু সমাজের বিভিন্ন মানুষের সাথে মিলেমিশে তার মনোভাব যেমন তার উপরে প্রভাব করছে, আবার দেখা যাচ্ছে অন্যদের মনোভাব দ্বারাও কিন্তু সে নিজেকে প্রভাবিত করছে। এই দিকগুলো নিয়ে কিন্তু সামাজিক মনোবিজ্ঞানের উদ্ভব ঘটেছে। তাই সমাজের মানুষের সহজাত প্রবৃত্তি, প্রেরণা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, সামাজিকীকরণের মাধ্যম ইত্যাদি দিকগুলো নিয়ে এই সামাজিক মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। অপরাধ সমাজবিজ্ঞান। অপরাধ সমাজবিজ্ঞানও কিন্তু সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। কারণ আমাদের সমাজে যেমন মানুষ নিত্য নৈমিত্তিক কাজ করছে, ঠিক তেমনিভাবে আবার কিন্তু অপরাধেরও সৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু সেই নারী নির্যাতন দেখছি, বাল্যবিবাহ দেখছি, খুন, রাহাজানি, এগুলোর পরিস্থিতি কিন্তু আমরা শিকার হচ্ছি। তো এই অপরাধগুলো যাতে সমাজে না ঘটতে পারে, এই অপরাধগুলোর যাতে উদ্ভব না ঘটতে পারে, এই অপরাধগুলো যাতে মানুষের উপরে প্রভাব বিস্তার করতে না পারে সেই জন্যই কিন্তু অপরাধ সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছে, এবং সেখানে কিন্তু এই দিকগুলো সম্পর্কেই আলোচনা করে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে সমাজবিজ্ঞানের পরিধির গুরুত্বপূর্ণ শাখাগুলো সম্পর্কে যে আলোচনা করলাম, এই শাখাগুলো দিয়ে আমরা মূলত বুঝতে পারছি যে সমাজবিজ্ঞান কিন্তু সমাজের পূর্ণাঙ্গ পাঠ, অর্থাৎ সমাজের সকল বিষয়গুলো সম্পর্কে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সেহেতু আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞানের পরিধি কিন্তু ব্যাপক। সমাজবিজ্ঞানের পরিধি কোথায় শুরু কোথায় শেষ তা বলা কিন্তু কঠিন, কারণ সমাজের সকল দিক নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।